আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে পাতিলে করে পদ্মা নদীর মাছ নিয়ে যাওয়া হচ্ছে। বেসিক্যালি এগুলো চাষ উপযোগী কোনো মাছ না, এগুলা হচ্ছে পদ্মা নদীর অবাঞ্ছিত মাছ। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন, আমরা কার্প জাতীয় মাছটা পদ্মা নদী থেকে সংগ্রহ করি, আমরা নিজেরাও চাষ করি এবং সারা দেশে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনাটা বিক্রি করে থাকি। দর্শক, এই বছর অনেকগুলো পুকুরে আমরা পদ্মা নদীর রেণু ছেড়েছি। সেই রেণুগুলোকে কাটাই করে এরকম বড় বড় সাইজের পুকুরগুলোতে আমাদের নার্সিং করতে হয়। তো এই পুকুরটাতে অনেক পোনা আমরা কাটাই করে দিয়েছিলাম। সেই পোনাগুলো এই পুকুরে নার্সিং করার পরে দেখতেছি যে ঘইন্না মাছটা প্রচুর পরিমাণে হয়ে গিয়েছে। প্রচুর বলতে এত পরিমাণে হয়েছে, ধরুন আমার এই পুকুরে যেই পরিমাণ মাছ আছে তার 80%ই ঘইন্না মাছ হবে। অল্প স্বল্প পরিমাণে কিছু রুই কাতলা আছে, কিছু মিরিগেল আছে, আর প্রায় ম্যাক্সিমামটাই ঘইন্না মাছ হয়ে গিয়েছে। ঘইন্না মাছ হচ্ছে দর্শক, এর আগে একটা ভিডিও আপলোড করেছি, আপনারা দেখেছেন। ঘইন্না মাছ হচ্ছে বাটা মাছেরই একটা প্রজাতি। এটা দেখতে অনেকটা বাটা মাছের মতো, কিন্তু খুব একটা বড় হয় না, ওই বাটা মাছের মতো ওই রকমই সাইজ হয়। আর এটা খুব ভালো বাজার মূল্যের মাছ না। তো এই মাছগুলোকে তো আমরা ফেলে দিতে পারবো না, প্রচুর হয়েছে। ধরুন আমার সবগুলা পুকুর মিলিয়ে আমি যদি হিসাব করি, এখন যে সাইজ নিয়ে খাওয়াচ্ছি এই সাইজ হিসাব করলেও 150, 200, 250, 300 মন এরকম হবে। ধরুন মোটামুটি সারা বছর 250 থেকে 300 মন হয়ে যাবে মিনিমাম। তো এই মাছগুলোকে দর্শক আমরা কি করব, ফেলে না দিয়ে আমাদের এই পুকুর আরও অন্যান্য পুকুর থেকে নিয়ে রাক্ষসে মাছকে খাওয়াচ্ছি। এই ঘইন্না মাছগুলোর কথা চিন্তা করেই আমরা একটা পুকুরে কিছু রাক্ষসে মাছ ছেড়েছি। দর্শক, আমি আমার অনেক ভিডিওতেই একটা কথা বলি যে রাক্ষসে মাছ পুকুরে চাষ করার পক্ষে আমি খুব একটা কথা বলি না, কারণ রাক্ষসে মাছ পুকুরে চাষ করে লাইভ ফুড দিয়ে খুব একটা ভালো করা যায় না। দেখুন আমাদের তো আর রাক্ষসে মাছের খাবারটা কিনতে হচ্ছে না, আমরা পদ্মা নদীর রেণু ছেড়েছিলাম, সেই রেণুর ভিতরে প্রচুর লাইভ ফুড রাক্ষসে মাছের জন্য অলরেডি আমাদের হয়ে গিয়েছে। এখন এগুলাকে ফেলে না দিয়ে একটা পুকুরে আমি বেশ কিছু পরিমাণে কোরাল মাছ, কিছু চিতল মাছ, কিছু আইর, কিছু বোয়াল এগুলো ছেড়েছি। সেই মাছগুলোকে এই পুকুর থেকে নিয়ে আমি খাবার হিসাবে এই ঘইন্না মাছগুলো দিয়ে দিচ্ছি। এর আগেও কয়েকদিন দেওয়া হয়েছে, বেশ কয়েক ধাপে দেওয়ার পরে এই পুকুর থেকে পরপর 3-4 বার নিয়েছি, আজকেও আবার নিচ্ছি। আজকে প্রায় 8 থেকে 10 মনের মতো নিব। এর আগেও নেওয়া হয়েছে, কয়েকবারই নেওয়া হয়েছে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, অনেকেই আপনারা রাক্ষসে মাছটা চাষ করতে চান পুকুরে। দেখুন পুকুরে রাক্ষসে মাছ চাষ করলেও লাভ হবে। সেই ক্ষেত্রে রাক্ষসে মাছকে যে খাবারটা দিবেন সেইটা যদি আপনার খুব কম টাকায় আপনি সংগ্রহ করতে পারেন, অথবা সেইটা যদি আপনার কোনো পয়সা দিয়ে ক্রয় করতে না হয়, তাহলে আপনি চাষ করতে পারেন। ধরেন বোয়াল বলেন, কোরাল বলেন, চিতল বলেন, যেইটাই আপনি ছাড়েন না কেন সবটাতেই প্রফিট হবে। যদি মাছের খাবারটা সস্তা মূল্যে আপনি সংগ্রহ করতে পারেন তাহলে প্রফিট হবে। দর্শক, রাক্ষসে মাছের মধ্যে আমি দেখেছি যে বিশেষ করে বোয়াল মাছটা পুকুরে মোটামুটি ভালো হয়, তবে চিতলটা তো পুকুরে চাষ করে ওইভাবে খুব আহামরি যে ভালো করা যায় তাও না। তবে চিতল মাছটা সাধারণত বড় বড় ঘেরে যারা বিশেষ করে কার্প ফ্যাটেনিং করেন, ওই কার্প ফ্যাটেনিংয়ের পুকুরগুলাতে পুলিশ হিসাবে ব্যবহার করা হয়। ধরুন বড় বড় ঘেরগুলাতে কিছু অবাঞ্ছিত মাছ হয়ে যায়, সেই অবাঞ্ছিত পুঁটি বলেন, মলা, চেলা, ঢেলা এইগুলাকে চিতলে ধরে ধরে খেয়ে ফেলে এবং বছর শেষে বা হারভেস্ট যখন করে তখন দেখা যায় কিছু পরিমাণে ভালো একটা মুনাফা ওইটা থেকে চলে আসে। এইটা একটা বিষয়। আর সাধারণত যদি স্পেসিফিকভাবে আপনারা রাক্ষসে মাছ পুকুরে চাষ করতে চান তাহলে আমি পরামর্শ দেব শৈল মাছটা আপনারা করবেন। শৈল মাছ যদি বুঝে করা যায় তাহলে মোটামুটি ভালোই হয়। আমরা একবার করেছিলাম, ব্যাপক লস হয়েছিল শোল মাছে আমাদের। পরবর্তীতে আমরা আবার পদ্ধতি চেঞ্জ করে আরও একবার করেছিলাম, ওইবার মোটামুটি হয়েছিল, কিন্তু তারপরে আর করা হয় নাই, কারণ আমাদের অঞ্চলে অবাঞ্ছিত মাছেরও প্রচুর দাম। ধরুন যেই মাছটা অন্যান্য অঞ্চলে ফেলে দেয় ওইটাও আমাদের অঞ্চলে 100-200 টাকা কেজি দিয়ে কিনতে হবে, এই জন্য আমরা আর করতে পারি নাই। তো
দেখতেছি যে পরিমাণে ঘূর্ণা মাছ হচ্ছে, আগামী বছর হয়তো বা একটা পরিকল্পনা নিব শৈল মাছটা নিয়ে কাজ করার জন্য। তো দর্শক, আপনারা কেউ যদি চিন্তা করেন যে একেবারেই শুধুমাত্র রাক্ষসে মাছ চাষ করবেন, তাহলে আমি পরামর্শ দেব মিশ্র করেন। ধরেন কিছু কোরাল ছাড়েন, সেটার সাথে কিছু পরিমাণে বোয়াল ছাড়েন, কিছু আইট ছাড়তে পারেন একটু বড় সাইজের, তার সাথে কিছু চিতল এবং কিছু শৈলও ছাড়তে পারেন। তবে এমনভাবে অ্যাডজাস্ট করে ছাড়তে হবে যেন কোনো মাছকে খেতে না পারে, এইভাবে ছাড়তে পারেন। বেসিক্যালি এইভাবে রাক্ষসে মাছ চাষ করে শুধুমাত্র শখ পূরণ হবে, পারিবারিক চাহিদা পূরণ হবে, কিন্তু আহামরি যে প্রফিট সেটা কিন্তু হবে না। আর একেবারেই আলাদাভাবে রাক্ষসে মাছ পুকুরে চাষ করলে কোরাল মাছটা পুকুরে মোটামুটি ভালো হয়, আর বোয়াল মাছটা আমি দেখেছি মোটামুটি ভালো হয়। আমাদের প্রত্যেকটা পুকুরেই 2-4টা করে বোয়াল মাছ থেকে যায়। আমরা তো পদ্মা নদীর পোনা করি, তো ওই পোনার সাথে অনেক বাছাই করার পরেও যেভাবেই হোক 2-4টা করে থেকে গেলে বছর শেষে দেখি যে ওইগুলা যখন আমরা পুকুর একেবারে ক্লোজ করে দিই, বিষ করে দিই বা খৈল দিয়ে ভাসিয়ে যখন ধরি, তখন দেখা যায় 3 কেজি, 3.5 কেজি, 2.5 কেজি। গত বছর 4 কেজি সাইজেরও পেয়েছিলাম মাত্র 1 বছরে। আর নদীর মাছ এমনিতেই বড় হয়, নট অনলি বোয়াল চিতল, যে কোনো মাছই। নদীর মাছ এমনিতেই বেশি দ্রুত বড় হয়, এটাও একটা কারণ আর কি। যাই হোক দর্শক, এর আগে অনেক ভিডিওতে আমি রাক্ষসে মাছ চাষের বিষয়ে আপনাদেরকে নিরুৎসাহিত করেছি। আজকের ভিডিওতেও যে উৎসাহিত করতেছি বিষয়টা ঠিক তা না, তবে আপনারা করতে পারেন। কিভাবে করতে পারেন? যদি রাক্ষসে মাছের খাবারটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে এবং অনেক সস্তা মূল্যে সংগ্রহ করতে পারেন, অথবা এটা ফ্রিতে আপনি সংগ্রহ করতে পারেন, তাহলেই কেবল করতে পারেন। আর কেউ যদি চিন্তা করেন যে না, স্পেসিফিকভাবে শুধুমাত্র রাক্ষসে মাছ চাষ করবেন, তাহলে প্রথম অপশন হচ্ছে শৈল মাছ এবং দ্বিতীয় অপশন হচ্ছে কোরাল মাছ। এই দুইটাই মোটামুটি ভালো হয়। আর মিশ্র চাষে মোটামুটি আমরা দেখেছি যে চিতল মাছটা ভালো হয়, আইর মাছটাও মিশ্র চাষে করা যায়, তবে ছোট মাছের সাথে কিন্তু আবার করা যাবে না। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। দর্শক, যারা আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আপনারা জানেন আমরা পদ্মা নদীর মাছ নিয়ে কাজ করি। তো অনেক চাষি ভাইরা ফোন কল করে যখন নদীর পোনার দামের বিষয়ে আমার কাছে জিজ্ঞেস করেন, প্রথম অবস্থাতে অনেকেই অবাক হন যে রাজীব ভাই এত দাম কেন। দেখুন, কারণটা আজকে ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদেরকে। এর আগে অনেক ভিডিওতে যদিও দেখিয়েছি, এই পুকুরটাতে অনেক মাছ হয়েছে, অনেক প্রচুর মাছ হয়েছে আলহামদুলিল্লাহ। এত পরিমাণে মাছ হয়েছে যেটা কল্পনাই করা যায় না। কয়েকবার, প্রায় 3বারের মতো নেওয়া হয়েছে এই পুকুর থেকে। আজকে আবার নিচ্ছি। প্রতিবারই প্রায় 8 মণ, 10 মণ, 15 মণ এরকম করে নেওয়া হচ্ছে। দেখুন, তারপরেও কমতেছে না। দর্শক, এই যে বারে বারে যে বলি 10 মণ, 15 মণ, 20 মণ, এটা এমনি এমনি তো আর এত মণ মাছ হয় নাই, তাই না? এই রেণুগুলো আমাদের সংগ্রহ করতে হয়েছে পদ্মা নদী থেকে। তারপরে রেণুগুলো কাটাই করা হয়েছে, কাটাই করে খাবার দিয়ে না এত বড় করা হয়েছে। এখন দেখুন, বড় করার পরে যদি এগুলো অবাঞ্ছিত মাছ হয়, তাহলে এই মাছ কেন এক্সপেন্সিভ হবে না? কেন এটা অনেক উচ্চ মূল্যের মাছ হবে না বলেন? এইটাই কারণ। দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো সবই গুইন্না মাছ। দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে, শুধু মাছ আর মাছ। হ্যাঁ, কিন্তু এগুলো সবই গুইন্না মাছ। এই মাছগুলো চাষ করা যায় না, চাষ করলে খুব একটা বড় হয় না, আর বড় হলেও এটার বাজার মূল্য খুব একটা ভালো আসে না। এটার উৎপাদন খরচের সাথে বাজারে বিক্রির যে একটা মোটামুটি একটা সামঞ্জস্যতা, ওইটা থাকে না। এই কারণেই বেসিক্যালি এই মাছগুলো আমরা বিক্রি করি না, এইগুলো আমরা রাক্ষসে মাছকে খাইয়ে দিচ্ছি। যাই হোক দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।